আসসালামু আলাইকুম। আমাদের ছোট পর্দার একজন ব্যস্ত এবং জনপ্রিয় প্রবীণ অভিনেতা আলাউদ্দিন লাল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রাতে উত্তরার একটা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতা মুশফিক ফারহান। আলাউদ্দিন লাল সাহেব উনি নানা ভাই হিসেবে পরিচিত ছিলেন এবং মুশফিক ফারহান সহ জোভান, তৌসিফ এদের নাটকে ম্যাক্সিমাম নাটকে নানান চরিত্রে অভিনয় করতেন। খুব জনপ্রিয় অভিনেতা ছিলেন। মাঝে 2022 সালেও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। দীর্ঘদিন তিনি ডায়াবেটিস, তারপরে বয়স হলে যেই রোগগুলো হয়, শ্বাসকষ্ট, এই রোগে ভুগছিলেন, চিকিৎসা করাচ্ছিলেন। মাঝখানে চিকিৎসার টাকা তার জোগাড় করতে সমস্যা হচ্ছিল। এরপরে অনেক সহকর্মী এগিয়ে আসেন, সেই টাকাতেও যখন হচ্ছিল না, তখন মুশফিক ফারহান একাই তার চিকিৎসা চালাচ্ছিলেন তার নিজস্ব খরচে। তো মুশফিকের চিকিৎসাধীন অবস্থায় উনি অনেকটা সুস্থ হয়ে উঠছিলেন, কাজে ফিরেছিলেন, পুনরায় আবার অসুস্থ হয়ে পড়েন এবং মারা যাবার 3-4 দিন আগেই একটা গুজব উঠে তিনি মারা গেছেন। অর্থাৎ তিনি জীবিত থাকা অবস্থায় তার মৃত্যু সংবাদ তিনি সোশ্যাল মিডিয়ায় দেখতে পান। তো সেটি যে গুজব, সেই বিষয়ে পরেও আবার সংবাদ ছাপা হয় বিভিন্ন পত্রিকায়, কিন্তু ফাইনালি যখন তার সত্যিকার অর্থে মৃত্যু সংবাদ ছাপা হলো, তখন আর সেটি নিশ্চয়ই তিনি আর পড়তে পারবেন না। আমার খুব কাছের প্রতিবেশী তিনি, আমার এলাকাতেই থাকেন। আমার আমার মিডিয়া কর্মীরা অনেকেই জানেন যে আমার একটি গাড়ি রিপেয়ার ওয়ার্কশপ আছে। সেই ওয়ার্কশপে একজন মিস্ত্রি দরকার ছিল। উনি নিজেও একজন গ্যারেজ মিস্ত্রি, তার একটা গ্যারেজ ছিল, তিনি নিজেও গাড়ি রিপেয়ার করতেন। তার একটা গ্যারেজ ছিল সেক্টরে, রেল লাইনের কাছাকাছি। তো জমি অধিগ্রহণ, রেল লাইনের এই যে জমি অধিগ্রহণের কারণে গ্যারেজটি ভেঙে ফেলা হয়। তারপরে আমার রিসেন্ট আমার কাজে একজন মিস্ত্রি দরকার ছিল, তো ওনাকে আমি বলেছিলাম, ওনার ছেলেকে আমার কাছে দিয়েছিল, সে আমার গ্যারেজে দীর্ঘদিন কাজ করেছে। খুবই মানে কিছু মানুষ ছিল যে মিশলেই আন্তরিক হয়ে যায়, এরকম আন্তরিক একজন মানুষ ছিলেন আলাউদ্দিন লাল। আমরা লাল ভাই বলতাম, অনেকে নানা ভাই বলতাম। তো অভিনয় পাগল ছিলেন খুব। অনেক আমাকে একবার সে একটা হতাশার কথা বললো যে অনেক জায়গায় তাকে কাস্ট করা হয়, কিন্তু প্রপার সম্মানই দেওয়া হয় না, মানে রেমুনারেশনটা ঠিক মতো দেওয়া হয় না। তো আলাউদ্দিন লাল সাহেব মারা গেছেন, ওনার এই অভিযোগটা আমার কানে এখনো বাজে যে ওনাদের মতো আরো অভিনয় শিল্পী এখনো বেঁচে আছেন। হয়তো সময়ের আবর্তে তাদের মৃত্যু সংবাদও কোনো না কোনো সময় আসবে। হয়তো আমার মতো করে তাদের অভিযোগগুলোও কেউ কোনো এক সময় বলবে। জীবদ্দশায় তাদের সেই অভিযোগগুলো সবাই কি সঠিক জায়গা থেকে, মানে সঠিক জায়গা বলতে শিল্পী সংঘের কথা বলছি, অভিনয় শিল্পী সংঘ, তারা কি জানতে পেরেছিলেন? বা জানতে পারলে উনি যাদের কাছে টাকা পেতেন সেই টাকাগুলো কি উদ্ধার করে দিতে পেরেছিলেন? বা উনি মারা যাবার পরে তারা কি সেই টাকাগুলো আলাউদ্দিন সাহেবের পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন? নানাবিধ প্রশ্ন আসবে। তবে এই জায়গা থেকে আমাদের একটা লেসন নিতে হবে, শিক্ষা নিতে হবে যে ওনার মতো অনেক প্রবীণ অভিনয় শিল্পী এখনো অভিনয় করে যাচ্ছেন, ঠিকমতো পয়সা পাচ্ছেন না, অভিনয় সেটে এসে ঠিকমতো সম্মান পাচ্ছেন না, বা প্রবীণদেরকে রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টা পর্যন্ত অভিনয় করাচ্ছেন, বসায় রাখছেন। এরকম অনেক অভিযোগ আছে। এই অভিযোগগুলো যেন খতিয়ে দেখা হয় এবং ওনার মতো করে নীরবে এভাবে যারা চলে গেছেন অভিযোগগুলো বুকের মধ্যে চাপা দিয়ে, এরকম মৃত্যু যেন আর না হয়। হয়তো অনেক কথা তার বলার ছিল, আমার সঙ্গে একদিন বসছিলেন। তো আমি অভিনয় শিল্পীর সঙ্গে নির্বাচন অংশগ্রহণ করেছিলাম, সেখানে তার কাছে আমি ভোট চাইতে গিয়েছিলাম।
সে অনেক দুঃখ কষ্টের কথা আমাকে বলেছিলেন। আমি বলেছিলাম যে আমি যদি নির্বাচিত হই তখন আপনার এই কথাগুলো নিয়ে আমি সংগঠনে বসবো নেতাদের সামনে এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমার সেই নির্বাচনে জয় লাভ করা সম্ভব হয়নি, এই বিষয়টা নিয়েও আর উত্থাপন করা হয়নি। কিন্তু এই মুহূর্তে সংস্কার চলছে অভিনয় শিল্পী সংঘের। সেই সংস্কার কমিটির প্রধান তারিক আনাম খান এবং তার সঙ্গে আরো 4 জনকে যুক্ত করা হয়েছে। আগামী আরো এই অভিনয় শিল্পী সংঘের আর নির্বাচনের বাকি আছে 3-4 মাস। এই আগামী 4 মাস এই সংস্কার কমিটি অভিনয় শিল্পী সংঘের এইসব সংস্কারগুলো করবেন। এই যে লাল মিয়ার মতো যারা বঞ্চিত, উপেক্ষিত এবং অবহেলিত, তাদের সমস্যা সহ অভিনয় শিল্পী সংঘের আরো নানান সমস্যা আছে, সমস্ত সমস্যা মাথায় রেখে সংস্কার করার প্রয়াসে এই কমিটি কাজ করবে। আরো 4 জন যে সদস্য দেওয়া হলো তাদের মধ্যে আছে শাহানা রহমান সুমি, এ কে আজাদ সেতু, জিতু আহসান ও ওয়াহিদা মল্লিক জলি। গতকাল বুধবার 25শে সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করে কমিটির প্রধান তারিক আনাম খান বলেন, গত 18ই সেপ্টেম্বর অনুষ্ঠিত শিল্পী সংঘের সদস্য ও অন্যান্য শিল্পীদের উপস্থিতিতে বিশেষ সাধারণ সভায় যে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন করা হয়, সেই সিদ্ধান্তের ভিত্তিতেই আমার সঙ্গে আরো 4 জন যুক্ত করা হয়েছে। তারা হলেন যে নামগুলো আমি বললাম। তিনি আরো বলেন, আজ পূর্ণ অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি ঘোষণা করা হয়েছে, 2-1 দিনের মধ্যেই আমাদের কার্যক্রম শুরু হবে। এর আগে কমিটির দায়িত্ব নিয়ে তারিক আনাম খান বলেছিলেন, সংস্কারের পক্ষেই সবার মত। আমাদের প্রথম দায়িত্ব হলো শিল্পীদের কি কি প্রয়োজন সেটি খুঁজে বের করা। আমাদের কার্যক্রম সবার জন্য খোলা থাকবে, যে কোনো সদস্য এসে বলতে পারবেন কি সংস্কার প্রয়োজন। সংগঠনের বাইরে কেউ যদি কিছু বলতে চান তাদের কথাও আমরা শুনবো। সবার মতামত নিয়েই সংস্কার প্রস্তাব সাধারণ সভায় উপস্থাপন করা হবে। এর আগে বিশেষ সাধারণ সভায় আগে যেসব সংস্কারের কথা বলেছিলেন সংস্কারকামী শিল্পীরা, সেগুলোর মধ্যে রয়েছে অভিনয়কে রাষ্ট্রীয়ভাবে পেশা হিসেবে স্বীকৃতি এবং অন্তর্ভুক্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ, কর্মপরিকল্পনা বাস্তবায়ন, নতুন করে রেজিস্ট্রেশন সিস্টেম চালু, 3 ধরনের কোর্সের ভিত্তিতে ইন্ডাস্ট্রিতে অভিনয়ের যাত্রা শুরু করা, পেশাদার কার্ডের সুযোগ সুবিধা নিশ্চিত করা, রিফরমেশন অ্যাক্ট চালু, অভিনয় শিল্পীদের কাজের সুষ্ঠু, নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা, শিফট সিস্টেম, ওভারটাইম চার্জ, ডেট ক্যান্সেলেশন চার্জ চালু, ন্যূনতম পারিশ্রমিক নির্ধারণ ইত্যাদি। সেই সময় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই সংগঠন নিয়ে নানা ধরনের কথাবার্তা শোনা যাচ্ছিল। অনেকেই শিল্পী সংঘের সংস্কারের কথা বলছিলেন। আমাদের মনে হয়েছিল সবার সঙ্গে কথা বলা জরুরি, এ কারণেই বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছে। তো সেই বিশেষ সাধারণ সভার মাধ্যমে সংস্কার কমিটি গঠন করা হলো। এখন এই যে আলাউদ্দিন লাল সাহেবের মতো অনেকেরই অনেক অভিযোগ আছেন, সবাই নির্দ্বিধায় সরাসরি তারিক আনাম খানের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের সমস্ত অভিযোগের কথা তাকে জানাতে পারেন এবং তারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন, কার্যকরী পদক্ষেপ নেবেন। আরেকটি সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। মাস্টার মেকার, ওয়ার্ল্ডের মাস্টার মেকার জেমস ক্যামেরন, আপনারা টাইটানিক দেখেছেন, আভাটার দেখেছেন, গল্প নিয়ে দীর্ঘদিন তিনি কাজ করেন। সেই জেমস ক্যামেরনের একটি চমৎকার সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তিনি খুব শীঘ্রই একটা সিনেমা কাজ শুরু করবেন এবং সেটি হবে জাপানের হিরোশিমা নাগাসাকি যে ধ্বংসযজ্ঞ চলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেই ধ্বংসযজ্ঞের পরে যে পরিণতি হয়েছিল জাপানের নাগরিকদের, তার উপরে একটি সিনেমা তিনি করতে চলেছেন এবং সেটির নাম হবে দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা। এই সিনেমার স্ক্রিপ্ট লেখার জন্য তিনি অলরেডি 2টা বই সহযোগিতা নিয়েছেন। একটা বই তো তিনি সত্য কিনে নিয়েছেন, সেই বইটি এখনো রিলিজই হয় নাই, 2025 সালে রিলিজ হবে। তার আগেই তিনি সেই বইয়ের সত্যটা কিনে নিয়েছেন। চার্লস প্লেগ্রোনির গোস্ট অফ হিরোশিমা এই বইটি
জেমস ক্যামেরন এই বইটির সত্ত্ব কেড়ে নিয়েছেন। এই বইটির থেকে এবং আরো একটি বইয়ের সাহায্য নিয়ে পুরো স্ক্রিপ্টটা রেডি হবে। এবং আপনারা জানেন যে জেমস ক্যামেরন যখন একটা সিনেমা বানায়, সেই সিনেমার পরিব্যাপ্তি, সেই সিনেমার ডিটেইলিং, সেই সিনেমার ইম্প্যাক্ট কত বেশি হয়, ধরা হয় মানে যে বিশ্বের সবচাইতে সেরা ছবি বানায় জেমস ক্যামেরন, এবং এটাও ধরা হয় যে বিশ্বের সবচাইতে সেরা পরিচালকও জেমস ক্যামেরন। তো দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা এই সিনেমাটাও টাইটানিক, অ্যাভাটার এদেরকে ছাড়িয়ে যাবে। আরো একটি সংবাদ হচ্ছে এআই কোম্পানিতে জেমস ক্যামেরন জয়েন করেছেন। আপনারা জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করে কত কিছু সম্ভব হচ্ছে করা এই মুহূর্তে। সেই মৃত অভিনয় শিল্পীদেরকে জীবিত করে সিনেমা তৈরি হচ্ছে, বিভিন্ন গ্রাফিক্স ইউজ করা হচ্ছে, টেকনোলজি ইউজ করা হচ্ছে। তো এআই কোম্পানিতে জেমস ক্যামেরন এই জন্যই জয়েন করেছেন, যেন এআইটাকে সিনেমাতে কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়গুলো আরেকটু যেন সহজ থেকে সহজতর করা যায়। এবং দ্য লাস্ট ফ্রেম হিরোশিমাতেও যে জেমস ক্যামেরন তার এআই টেকনোলজি ব্যবহার করবেন, এটি বলা অনস্বীকার্য। এখন সবাই অপেক্ষায় আছে দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা দেখার জন্যে। জেমস ক্যামেরনের আরো একটি জাদু, আরো একটি কর্ম, আরো একটি সৃষ্টি দেখবার জন্য মুখিয়ে আছে সিনেমা প্রেমী মানুষেরা।